ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে তাদের জন্য বাংলা সাহিত্য মেলা থেকে গুরুত্বপূর্ণ সিলেবাস এবং সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ এসি ইনস্টিটিউশন এর সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। তাহলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে সিলেবাস বা পাঠ্যসূচি হয়েছে সেটি হচ্ছে আমাদের সাহিত্য মেলা বই থেকে পড়তে হবে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, প্রাণ ভরিয়ে এটি একটি গান, চন্দ্রগুপ্ত বনভোজনের ব্যাপার, নিখিলবঙ্গ কবিতা সংঘ, সবুজ জামা, চিঠি, আলাপ, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি। এছাড়া ছোটদের পথের পাঁচালী থেকে আসবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত। এছাড়া রয়েছে ভাষা চর্চা অর্থাৎ ব্যাকরণ থেকে আসবে দল, ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা, বাংলা প্রবাদ ও প্রবচন। এই ছিল সিলেবাস। এবং সেই সঙ্গে এটা জানিয়ে রাখি গদ্য থেকে কত মার্কের আসবে। গদ্য থেকে আসবে এমসিকিউ একটা আসবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্কের আসবে, আর ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন 1 মার্ক করে, এই দুটো 2 মার্ক করে একটি আসবে। টোটাল হচ্ছে 4 মার্ক গদ্য থেকে আসবে। এবং কবিতা থেকেও সেই একই রকমভাবে 4 মার্ক আসবে। এছাড়া ব্যাকরণ পাঠ থেকে আমাদের আসবে 5 মার্ক, আর সহায়ক পাঠ থেকে আসবে 2 মার্ক। এই ছিল সিলেবাস। এরপরে আমরা সরাসরি চলে যাব মডেল কোশ্চেন পেপার 1-এ। প্রথম প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ঝটপট তোমরা একটু দেখে নাও। 1-1 মরণ এলে হঠাৎ দেখি কবি কি দেখেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন মরার চেয়ে বাঁচাই ভালো। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? উত্তর হবে অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি এবং মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। পরবর্তী প্রশ্ন 1-3 দাগে প্রাবৃটে ঘনকৃষ্ণ মেঘরাশি। প্রাবৃটে কথাটির অর্থ কি? উত্তর হবে প্রাবৃটে কথাটির অর্থ হলো বর্ষাকালে। পরবর্তী প্রশ্ন 1-4 দাগে বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? উত্তর হবে ক্যাবলার মামার বাগান বাড়িতেই বনভোজনের জায়গা স্থির হয়েছিল। এরপরে আমরা চলে যাব 2 দাগে। 2 দাগে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 2-1 এ বিশ্বাস হারিও না। কে কাকে কোন বিশ্বাস না হারানোর কথা বলেছেন? তা আমরা সরাসরি উত্তরগুলো একটু জেনে নেব। কে কাকে? প্রথম প্রশ্নের উত্তর রাজনারায়ণ বসুকে লেখা পত্রে লেখক মাইকেল মধুসূদন দত্ত অন্তরঙ্গ বন্ধু ওই রাজনারায়ণকে বিশ্বাস না হারানোর কথা বলেছেন। কোন বিশ্বাস? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত হলেন অকপট ও আন্তরিকভাবে তোমার সর্বশ্রেষ্ঠ অনুরাগী, অর্থাৎ রাজনারায়ণ দত্তের সর্বশ্রেষ্ঠ অনুরাগী। এই বিশ্বাস না হারানোর কথা বলেছেন পত্র লেখক মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন 2-2 দাগে ময়ূর মরেছে পণ্যে কথাটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর হবে ময়ূর সৌন্দর্যে অতুলনীয়, কিন্তু তা শুধু অবলোকন করেই মানুষ তৃপ্ত নয়। ময়ূরের নখ থেকে পালক পর্যন্ত সব কিছুই মানুষের কাজে লাগে। ময়ূরের পেখম দিয়ে টুপি তুলি তৈরি হয়, এমনকি ময়ূরের মাংসও খুব সুস্বাদু যা মানুষ খায়।
অর্থাৎ ভোগবাদী দুনিয়া ময়ূরের মৃত্যু ঘটিয়ে তাকে পণ্যে পরিণত করেছে। 3 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 3-1 যুদ্ধ জিনিসটা উপভোগ করবার জন্য অপু কী করত? উত্তর হবে অপু একটা বাখারি বা হালকা কোনো গাছের ডালকে অস্ত্ররূপে হাতে নিয়ে বাড়ির পিছনের বাঁশ বাগানের পথে বা বাইরের উঠোনে ঘুরে ঘুরে বেড়াতো আর আপন মনে যুদ্ধ খেলত। পরবর্তী প্রশ্নের উত্তরে আমরা চলে যাব। 3-2 দাগে কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? উত্তর হবে কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে লাফিয়ে চলা জীবন্ত খরগোশ দেখে অপু সবচেয়ে বেশি অবাক হয়েছিল। পরবর্তী প্রশ্ন 3-3 দাগে দুর্গা কিসের নোলক পরতে ভালোবাসে? উত্তর হবে দুর্গা ওড়কলমি ফুলের নোলক পরতে ভালোবাসে। পরবর্তী প্রশ্ন 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অক্ষর কাকে বলে? উত্তর হবে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা একটি ঝোঁকে কোনো শব্দের যতটুকু অংশ উচ্চারণ করা যায় তাকে দল বা অক্ষর বলে। যেমন বাংলায় শব্দে বাং আর লা দুটি দল রয়েছে, একটি দল হচ্ছে বাং, অপর দল হচ্ছে লা। এখানে তাহলে দুটি অক্ষর রয়েছে। পরবর্তী প্রশ্ন 4-2 দাগে আজি থেকে আইজ এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে? উত্তর হবে অপিনিহিতির নিয়ম কাজ করেছে। 4-3 দাগে প্রশ্ন ভারতবর্ষ শব্দটির দল বিশ্লেষণ করো। ভারতবর্ষ ভা রত বর স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভা একটি দল, রত একটি দল, বর একটি দল এবং মূর্ধন্য স একটি দল। তাহলে ভারতবর্ষ শব্দে 4টি দল রয়েছে। এরপরে আমরা জানবো 4-4 দাগে স্বরসঙ্গতির সংজ্ঞা দাও। শব্দের মধ্যে পাশাপাশি অথবা প্রায় কাছাকাছি অবস্থিত দুটি পৃথক স্বরধ্বনির মধ্যে যদি একটি অন্যটির প্রভাবে বা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম স্বরধ্বনিতে রূপান্তরিত হয় তবে তাকেই স্বরসঙ্গতি বলে। যেমন হিসাব গ্রেটার দেন হিসেব, পূজা গ্রেটার দেন পুজো, বিলাত গ্রেটার দেন বিলেত। এখানে হিসেব, পুজো এবং বিলেত হলো স্বরসঙ্গতি। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয়ে বিভিন্ন মডেল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব, সেগুলো কিন্তু তোমরা একে একে দেখে নিও।